অনেক নন্দীর কি আচ্ছা, ওয়েলকাম টু ET 411 Renewable Energy Technology course. So today is our before it we had introductory lecture. আমাদের একটা introductory lecture হয়েছিল. Today we'll go directly to the topic. আমরা টপিকের মধ্যে সরাসরি ঢুকে যাব। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। সবাই স্ক্রিনটা একটু দেখেন কিনা। সবাইকে স্লাইডটা দেখতে পেতেছেন? Yes, sir. আচ্ছা, তো এবার আসি হলো আমাদের যে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি। আপনারা জানেন অবশ্য যে মানে মার্ক ডিস্ট্রিবিউশন কেমনে কি হয়, সো ওগুলো আসলে নতুন করে বলার কিছু নাই। সো এটা হলো আপনাদের সেই অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিটা। তো এরপর আসলে কুইজের ডেট গুলা নরমালি হলো যে আপনাদের ফার্স্ট কুইজ আর সেকেন্ড কুইজ, মানে জুনের মধ্যে বিফোর জুন উইল কমপ্লিট আওয়ার ফার্স্ট আর সেকেন্ড কুইজ। থার্ড কুইজটা হবে অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ড উইক অফ অগাস্ট। এর মিডলে হলো আপনাদের মিড টার্ম এক্সামটা হয়ে যাবে ইন দ্য মিন টাইম। ফোর্থ কুইজের ব্যাপারে পরে ডিসিশন নিব, যখন হয় এটা ডিসিশন কোথাও অ্যানাউন্স করি আর কি। আচ্ছা, তো কোর্স কন্টেন্টের মধ্যে আছে হলো ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, সোলার ফটোভোল্টাইক এনার্জি কনভার্সন, power conditioning of photovoltaic system, design of photovoltaic system. So basically the course is renewable energy and there are so many aspects of renewable energy, but we will confine our lecture and confine our course to PV cells, solar renewable energy. Okay, there are various sources of renewable energy. We'll see that in a minute, but our discussion will remain in solar রিনিউয়েবল এনার্জি। ওকে, সোলার এনার্জি যেটা, ওটার মধ্যে আমাদের ডিসকাশনটা সীমাবদ্ধ থাকবে। সো সোলার মানে মেইনলি এই কোর্স থেকে আপনারা যে জিনিসগুলো শিখবেন সেটা হলো যে পিভি সেল কিভাবে কাজ করে, হাউ পিভি সেল বলতেছি বারবার, পিভি সেল দিয়ে আসলে আমি সোলার সেলগুলোই বুঝাইতেছি। এই যে দেখেন না বাসার ছাদে যে প্যানেলগুলো থাকে, এই প্যানেলগুলোকে বলে হলো পিভি প্যানেল, ফটোভোল্টাইক প্যানেল বলে, ঠিক আছে, বা পিভি সেল বলে। দা panels above your roof, these panels are called PV panel বা solar panel বলে, ঠিক আছে। সো এই প্যানেল গুলো হাউ সোলার, এটা তো একটা বিশাল ব্যাপার, ঠিক না, যে আপনি দেখেন সোলার এনার্জি, হাউ সোলার এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, এই প্রসেসটা কিভাবে হয়, হাউ একটা মানে এখানে সূর্যের আলো পড়তেছে, পড়ার সাথে সাথে আপনি বাসায় কারেন্ট পাইতেছেন, এটা কিভাবে সম্ভব, হাউ দিস কনভার্সন ইজ হ্যাপেন, এই কনভার্সন গুলো আমরা বলবো, হাউ সোলার এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। এবং after understanding how solar energy is converted to electrical energy, then we'll discuss the characteristic of the PV cells. The PV cell এর মধ্যে কি কি characteristic আছে, how much efficiency কি হয়, কতটুকু পান, এগুলা শেষ হলে then we'll discuss about the design of a PV system, like PV cell গুলা বা PV প্যানেল গুলা কিভাবে কোন অ্যাঙ্গেলে বসাইলে কাজ করবে, কিভাবে কি করবে, অথবা PV সেল গুলা আপনি যদি ন্যাশনাল গ্রিডের সাথে লাগাইতে চান কিভাবে লাগাবেন, এই জিনিসগুলো নিয়ে হলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। পুরা মেইনলি our discussion will মোটামুটি সবকিছুই সোলার এনার্জি বেসডই হবে আর কি, ঠিক আছে। বই আছে, দুটা বই ফলো করতে পারেন, লাগলে আমি পিডিএফ দিয়ে দিব, বাট আমি করবো যে আমার লেকচার গুলো মোটামুটি যদি ফলো করি, ইফ ইউ ফলো মাই লেকচার দেন ইট উইল বি এনাফ, ঠিক আছে। তো এরপর চলে যাই আমাদের আজকের লেকচার, ঠিক আছে। তো in today's lecture there will be less technical terms, on technical জিনিস অঙ্ক টঙ্ক এগুলো কম থাকবে। আমরা we will get a overview of renewable energy, যে renewable এনার্জিটা কেন দরকার, renewable energy is renewable energy and renewable energy কি enough in our life, এগুলা নিয়ে আলোচনা করব। এখন দেখবেন যে মানে আমরা এখানে দেখেন যে two reasons to join Greenpeace, হ্যাঁ, দুইটা রিজন Greenpeace জয়েন করার জন্য। দেখেন এখানে পাশে একটা আছে, আমরা দেখতেছি যে বাম পাশে we have a renewable source, ডান পাশে আসলে আমাদের fossil fuel in the right hand side. So the main part is we need to love the fossil fuel or renewable sources because the non-renewable sources are important, they are cheap, but this has done so many harms in our life যে এটা আসলে চিন্তার বাইরে।
বুঝছেন যে প্রত্যেক যে বলে যে এখন করোনা ভাইরাসের কারণে আস্তে আস্তে নেচার হিল করতেছে, ওজোন লেয়ার হিল হচ্ছে, বিভিন্ন জিনিস হিল হচ্ছে, এটা কেন বলে? বিকজ উই হ্যাভ টর্চার দ্য নেচার সো মেনি ইয়ার্স, ফর সো মেনি ইয়ার্স আমরা নেচারটাকে টর্চার করেই যেতেছি। সো নেচার ফাইনালি যে বলে যে নেচার আসলে একটা রিভেঞ্জ নিতেছে আমাদের এগেইনস্টে। সো এটাই আর কি, যে উই হ্যাভ করোনা ভাইরাস নাও, তারপর বলতেছে যে আবার ইবোলা শুরু হয়েছে, পঙ্গপাল আসতেছে। সো দেয়ার আর সো মেনি ইস্যুস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো ওই আর কি, তো নেচারকে আসলে ব্রিদিং মোমেন্ট দিতে হয়। কারণ দেখেন, আপনাকে যদি একটা না কোনো কিছু করতে দেয়, আপনি কিন্তু হাঁপায় উঠবেন এবং ইউ উইল লুজ ইন্টারেস্ট, ইউ উইল লুজ প্যাশন। তো ওইটাই আর কি, যে একটা না কোনো কিছু ব্যবহার করতে থাকলে এটা আসলে এক সময় না এক সময় রিয়াক্ট করে, যেটা করছে আর কি আসলে আমাদের সাথে নেচার। আচ্ছা যাই হোক, এরপর আসেন যে নেক্সট স্লাইড। উই অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান এডিকশন টু ফসিল ফুয়েলস। আমাদের ফসিল ফুয়েলের মধ্যে একটা এডিকশন আছে, এন্ড ইটস নট সাস্টেনেবল। সাস্টেনেবল মিন্স যেটা ইউ ক্যান রান ইট ফর লং টাইম উইদাউট এনি হিন্ড্রেন্স। হ্যাঁ, মানে সাস্টেন করতে পারবেন উইদাউট এনি ডিলে, এনি হিন্ড্রেন্স। দেখেন এখানে তিনটা ছবি আছে, তিনটা ছবি খুব প্রতীকী ছবি। দেখেন বাম পাশে হলো আমাদের ডেভিড গোস্টেনের আউট অফ গ্যাস, মানে আমরা গ্যাস ফসিল ফুয়েল গুলো আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। আচ্ছা, ফসিল ফুয়েল বা নন রিনিউয়েবল সোর্স গুলা বলতে আমরা আসলে বুঝি যে হুইচ সোর্স অফ এনার্জিজ we lend, it has a limited supply, but non-renewable energy has unlimited supply, like solar energy. Because solar energy is unlimited, when solar energy will stop, then the judgment day will happen, কিয়ামত এসে পড়বে। সোলার এনার্জি চলতেই থাকবে আমাদের, শেষ না হওয়া কিয়ামত পর্যন্ত। কিন্তু ফসিল ফুয়েলের কিন্তু শেষ আছে, এবং ফসিল ফুয়েল যেটা হইতে প্রায় 500-1000 বছর লাগা যায়। সো এই কারণে এই জিনিসগুলোকে আমরা রিনিউয়েবল বলতে পারি না। বুঝছেন, যে আপনি তো বলতে পারেন যে স্যার এই ফসিল ফুয়েল এগুলো তো মাটির নিচে হইতে থাকে, হাই প্রেসার, হ্যাঁ হয়, কিন্তু দা টাইম ফ্রেম ইজ ভেরি হাই, ভেরি লং, এটা লং একটা টাইম ফ্রেমে হতে থাকে, বুঝছেন। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ টাফ। এই কারণে ফসিল ফুয়েল গুলার লিমিটেড থাকে অনেক, কিন্তু নন রিনিউয়েবল যে সোর্স গুলো এগুলো হলো আনলিমিটেড। এই দেখেন এখানে কাউন্টডাউন টু গ্লোবাল ক্যাটাস্ট্রফি, এই স্লাইডটা হলো আমি পরে, মানে যখন আমি ফার্স্ট সেমিস্টারে ঢুকলাম আমার, তখন এটা রিনিউয়েবল ইয়াটা ছিল, তখন আসলে চিন্তা করি নাই যে কাউন্টডাউন টু গ্লোবাল ক্যাটাস্ট্রফি এত তাড়াতাড়ি এসে পড়বে। এখন কিন্তু আমরা একটা ক্যাটাস্ট্রফির মধ্যে আছি। তো এই আর কি, বুঝছেন, তো সবকিছু আসলে কারমার মতো আর কি, এগুলো ব্যাক করতেছে আমাদের মধ্যে। তো এই আর কি, যে দেখেন আমরা সাগরের মধ্যে তেলের খনি এগুলো উঠাই দিছি, কিন্তু দেখেন তেলের দাম আমরা দেখছি কয়েকদিন আগেও যে প্রাইস অফ অয়েল was -$23. সো এটা প্রথমে আমি আমি অবাক হয়ে গেলাম যে তেলের দাম মাইনাস আবার হইলো কেমনে, হাউ ইজ ইট ইভেন পসিবল? দেন আফটার ডুইং সাম রিসার্চ আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে দে আর গিভিং ইউ অয়েল and also giving you money. That is how -$23 work. মানে আপনি যদি এক কন্টেনার তেল কিনেন বা এক ব্যারেল তেল কিনেন, আপনার তেলও দিবে বা টাকাও দিয়ে দিবেন। তো এমন পর্যায়ে চলে গেছিল, এটা হলো অপরিশোধিত তেলের বাজার আর কি, যে মানে $100 মানে দাম মাইনাসে চলে গেছে। তো এগুলো কিন্তু আসলে মানে ভয়াবহ অবস্থা আর কি, বুঝছেন। পরে হয়তো যে $1 না $3 আসছে। তো যে তেল নিয়ে যে এত মারামারি, এত কিছু, এত যুদ্ধ, there are so many fighting happen because of oil, but you see the price of oil is $100, মানে $1 নিচে, মানে মাইনাস চলে গেছে হঠাৎ। মানে কি তেল কিনলে আপনার তেলও দিবে, টাকাও দিয়ে দিবে, ভাই তাও আপনি তেল নিয়ে যান, তেল রাখার জায়গা নেই, এত তেল হয়ে গেছে। এটাই হলো কথা আর কি, বুঝছেন, যে কোনো কিছু এক্সেস টু এভরিথিং বা এক্সেস টু এনিথিং ইজ ব্যাড, এটা খারাপ। এক্সেস আপনি কিছু করবেন, এটার ফল পাবেন, বুঝছেন। তো যে কারণে বলি লিমিট ক্রস করা উচিত না কখনোই, লিমিটের মধ্যে থেকে সবকিছু করা উচিত। So actually we have an addiction to fossil fuels and it's not sustainable and it has come to bite us now. এটা হলো আসল কথা। আচ্ছা, এই রাফ গাইড টু সাস্টেনেবল এনার্জি, মানে আপনি যদি এখন সাস্টেনেবল এনার্জিতে একটা রাফ গাইড চান, দেন আপনি কিভাবে একটা সাস্টেনেবল এনার্জি করবেন। নো মিলিয়ন্স, বিলিয়ন্স অর ট্রিলিয়ন্স, মানে আপনি বিলিয়ন ট্রিলিয়নে হিসাব করবেন না। মেক কোয়ান্টিটিস কম্প্রিহেন্সিবল এন্ড কম্পারেবল, আপনি যে কোয়ান্টিটি গুলো করবেন, আপনি যতটুকু খাবেন অতটুকু কিনবেন, এই টাইপের হলো কথাবার্তা গুলো আর কি, ঠিক আছে। প্রয়োজন অতিরিক্ত করা কখনোই ভালো না, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। ডু ক্যালকুলেশন পার পারসন টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, মানে একজন মানুষের জন্য কতটুকু এনার্জি লাগে সেটা হলো একটা সিগনিফিকেন্ট হিসাব করতে হবে। এনার্জি ইউনিট হলো, আমরা জানি এনার্জি যে ইউনিটটা সেটা হলো কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মিনস আপনি যদি 1 ঘন্টা ধরে
কত কিলোওয়াট কাজ করতেছেন এই হিসাবটা, ঠিক আছে? এটাকে বলা হলো কিলোওয়াট আওয়ার, 1 ঘন্টায় কত কিলোওয়াট কাজ করতেছেন। যেমন পাওয়ার হলো 1 কিলোওয়াট আওয়ার পার ডে কে আমরা 40 ওয়াটের মতো হলো ইউজ হয় আর কি নর্মাল। যেমন দেখেন আমি এখানে একটা এক্সাম্পল আছে কিছু, 1 লাইট বাল্ব ফর 24 আওয়ার, এটা হলো 1 কিলোওয়াট আওয়ার মতো খরচ হয়। আমাদের খাওয়া দাওয়া করি সেটা 3 কিলোওয়াট আওয়ার পার ডে। আমরা যে গোসল করি পানি খরচ হয়, এটা হলো 5 কিলোওয়াট আওয়ার পার ডে। লিটার অফ পেট্রোল 10 কিলোওয়াট আওয়ার। অ্যালুমিনিয়াম ক্যান 0.6 কিলোওয়াট আওয়ার। তো এগুলো হলো একটা রাফ হিসাব যে আপনার প্রতিটা প্রোডাক্টের এগেইনস্ট হাউ মেনি এনার্জি ইউ নিড। যেমন দেখেন যে স্যার অ্যালুমিনিয়াম ক্যানের 0.6 কিলোওয়াট আওয়ার, এটা তো বুঝলাম না। সাপোজ দ্য অ্যালুমিনিয়াম ক্যান হোয়েন ইট ওয়াজ বিল্ড ইট নিডেড সাম এনার্জি, কারণ এটা একটা মেশিনের থ্রুতে আসছে, বুঝছেন? তো ওই মেশিনটার মধ্যে পার অ্যালুমিনিয়াম ক্যানের অন এভারেজ কত হিসাব হইতেছে সেটা কিন্তু আপনার এগেইনস্টে খরচ হইতেছে, বুঝছেন? এটা হলো ব্যাপার। তো এই সাস্টেনেবল এনার্জি যদি আমরা দিকে যদি আমরা যেতে চাই, we need to calculate by person. যেমন দেখেন এগুলো হলো জাস্ট এক্সাম্পল আর কি। আপনি যদি একটা গাড়ি ড্রাইভের কার 100 কিলোমিটার, আপনি যদি একটা গাড়ি 100 কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করেন তাহলে হাউ মাচ এনার্জি উইল নিড, এটা হলো 80 কিলোওয়াট আওয়ারের মতো এনার্জি। এনার্জি কিন্তু দেখেন, এনার্জি কিন্তু শুধু লাইট জ্বালাইতেছেন এইটা না, ঠিক আছে? এটা এনার্জি কিন্তু ইজ এভরিওয়্যার। আপনি গ্যাসের চুলা, আপনি গাড়ি করে উঠতেছেন, সবকিছুতেই এনার্জি লাগতেছে এগেইনস্ট, ঠিক আছে? এটা একটা অপরচুনিটি কস্ট এগেইনস্ট এভরিথিং। যেমন দেখেন আপনি যদি লন্ডন, ইফ ইউ ফ্লাই লন্ডন টু লস এঞ্জেলেস এন্ড রিটার্ন করেন তো ওয়ান্স পার ইয়ার, তখন পার প্যাসেঞ্জারের জন্য আপনার 10,000 কিলোওয়াট আওয়ার পার প্যাসেঞ্জার খরচ হইতেছে, which tends to 26 কিলোওয়াট আওয়ার পার ডে। ওকে, সো এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আপনার খরচ হইতেছে। আপনি যদি এই এনএ রিজিয়ন বা নর্থ আমেরিকান হাউসে একটা বাসা রান করেন, এটা হলো আপনার প্রায় 80 কিলোওয়াট আওয়ার পার ডে খরচ হবে। তো এটা এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবেন, এই ফ্যাক্টটা কালেক্ট করছিলাম যে ইফ এভরি লন্ডন হাউস হোল্ড আনপ্লাগ দেয়ার মোবাইল ফোন চার্জেস হোয়েন নট ইন ইউজ, খেয়াল করেন, ইফ এভরি, এগুলো আমাদের দেশে তো হিসাব নেই, এই কারণে বাইরের হিসাবগুলো দেখা লাগে। ইফ এভরি লন্ডন হাউস হোল্ড আনপ্লাগ দেয়ার মোবাইল ফোন চার্জেস হোয়েন নট ইন ইউজ, উই কুড সেভ 31,000 টনস অফ কার্বন ডাইঅক্সাইড। 31,000 টন কার্বন ডাইঅক্সাইড আমরা সেভ করতে পারতাম, হুইচ টেন্স টু 7.7 মিটার পার ইয়ার। এই হিউজ, মানে আপনি যদি মোবাইলটা যখন চার্জ দিতেছেন, এই যে এখানে আমারও অনেক সময় বাসার মধ্যে যে লাইন সুইচ অন থাকে, হ্যাঁ সুইচ অন থাকে, চার্জার লাগানো থাকে কিন্তু মোবাইল নাই, হ্যাঁ সুইচ অন করে চলে যায়। এটার মধ্যেও কিন্তু এনার্জি লস হচ্ছে, এটা আমরা রিয়েলাইজ করি না, বিকজ উই হ্যাভ সো মাচ। হ্যাঁ, যখন বেশি থাকে তখন কিন্তু মূল্য চলে যায়, ওইটাই আর কি। এই যে দেখেন আমরা যখন নর্মাল বাইরে ঘোরাফেরা করতাম তখন কিন্তু আমরা বুঝি নাই যে এটা আসলে কত বড় ব্যাপার। এখন আমরা বাসায় বন্দী হওয়ার পর বুঝি যে ও মাই গড, বাইরে হতে পারতেছি না কতদিন, এটা তো মানা যেতেছে না, বুঝছেন? এটা হলো কথা আর কি, বুঝছেন? যে দেখবেন যে অন্ধকার আসলে অন্ধকারের মূল্য পাওয়া যায়। ওই যে একটা ভিডিও দেখছিলাম যে আইসল্যান্ডে কখনো রাত হয় না, মানে 24 ঘন্টায় আলো। একজন গিয়ে হলো ঘুমাইতে পারতেছে না, তখন সে বললো যে আসলে আমার অন্ধকার হচ্ছে কত প্রয়োজন, এরকম ব্যাপার স্যাপার আর কি, বুঝছেন? যে আসলে সবকিছুরই প্রয়োজন আছে, বুঝছেন? যে কোনো কিছুই আসলে টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, তখনই আসলে ঝামেলাটা হয়। এটা আমাদের লাইফের ক্ষেত্রে উই শুড নট টেক এনিথিং ফর গ্রান্টেড, এনিওয়ান ফর গ্রান্টেড, মানে গ্রান্টেড নিলেই ওইটাই আপনারা তখন বাইট করতে আসবে, বুঝছেন? সবকিছুকেই সম্মান দিতে হয়, এটা হলো কথা। সো এখানে দেখেন যে কি পরিমাণ হিউজ পরিমাণ এনার্জি ওয়েস্ট হইতেছে। এই যে দেখেন এনার্জি সেভড বাই সুইচিং অফ ফর ওয়ান ডে, আপনি যদি এই যে চার্জার গুলা অফ করেন একদিনের জন্য, এনার্জি ইউজ বাই ড্রাইভিং এন এভারেজ কার ফর 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড গাড়ি চলার জন্য যে পরিমাণ এনার্জি হয় ওইটা আপনি পাই যেতেছেন। ঠিক আছে, মানে একটা মানুষ যদি তার সুইচ অফ রাখে চার্জারটা যখন সে ইউজ করতেছেন, হোয়েন হি ইজ নট ইউজিং দ্য চার্জার, তাহলে আপনি 1 সেকেন্ড গাড়ি চালানোর মতো এনার্জি পাই যাবেন। তাহলে আপনি কি পরিমাণ আমরা ওয়েস্ট করি, এটার ব্যাপারটা হলো আপনাদের রিয়েলাইজ করা আর কি, ঠিক আছে? তো এখানে আমরা একটা রাফ ওভারভিউ পাইলাম যে গাড়ি যদি আমরা 100 কিলোমিটার, ইফ ইউ রান দ্য কার 100 কিলোমিটার, দেন উইল গেট এ এনার্জি অফ 80 কিলোওয়াট আওয়ার পার ডে। হাউস হোল্ডের জন্য 80, তারপর প্লেনের জন্য 26, চার্জারের জন্য 0.01 কিলোওয়াট আওয়ার পার ডে। তো এটা একটা রাফ হিসাব আর কি। আচ্ছা, এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট স্লাইড, এভারেজ পাওয়ার কনজাম্পশন ইউকে, এটা হলো 125 কিলোওয়াট আওয়ার ডি, এই যে পার ডে পার পারসন, এটা মানে হলো একজন ব্যক্তি when one person using 125 কিলোওয়াট আওয়ার পার ডে, মানে একজন ব্যক্তি একদিন 125 কিলোওয়াট আওয়ার পরিমাণ এনার্জি সে কনজাম্পশন করে, ঠিক আছে? আর ইউএসএ তে অ্যারাউন্ড 250 কিলোওয়াট। তো ইউরোপ ইউএসএ দেখবেন স্যার, বাংলাদেশ আসতেছে দেখবেন একটু পরে দেখবেন,
তো এখানে দেখেন নরমাল যে হিসাবটা, যে এই দেখেন ট্রান্সপোর্টের জন্য 35%, দেখেন যখনই কোনো কিছুর প্রয়োজন ফুরায় যায় তখনই এটার দাম কমে আসে, বুঝছেন? যে দেখেন এখন ওই যে তেলের দাম অনেক বেশি ছিল কেন, দেখেন a huge portion of our energy we daily we deliver the we consume the energy through transport, বুঝছেন? আপনি বলছেন স্যার চলে তো গাড়ি, আমি কেমনে কনজিউম করি? ওই তো হিসাবটা তো ওইভাবে যে গাড়িতে যে পরিমাণ মানুষ তাহলে এগেইনস্ট পার পার্সন কত এনার্জি খরচ হয়। তো দেখেন হিউজ পার্সেন্ট অফ এনার্জি ওয়াজ লস্ট ইন ট্রান্সপোর্ট, বুঝছেন? তো এখন ট্রান্সপোর্ট চলে না বলেই ওই যে তেলের দাম এত কমে আসছে। তো এই দেখেন এই যে পেট্রোলিয়াম হলো আপনার অলমোস্ট 43.5% পেট্রোলিয়াম, এই এনার্জিটা কিন্তু এখন অনেক কমে আসছে, বিকজ নাথিং ইজ মুভিং, প্লেন, কার, ট্যাক্সি, নাথিং ইজ মুভিং। এই আর কি। তো এভাবে করে হলো আমরা একটা যেমন হট এয়ার, ওই হট এয়ারটা বলে কেন, কারণ ওইখানে তো আসলে যে হিটারের ব্যাপার আছে, তো আমাদের দেশে হয়তো এই হট এয়ারটা ওই এসি দিয়ে রিপ্লেস হয় আর কি। ওয়াটার, লাইটিং অ্যাপ্লায়েন্স, প্রসেস, আদার্স এক্সেট্রা। দেখেন লাইটিং অ্যাপ্লায়েন্সেস মাত্র 6% অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউম করে আর কি, ঠিক আছে? তো এই হলো মোটামুটি এভারেজ পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, সবাইকে আসেন নাকি ঘুমাই টুমাই গেছেন? এইজন আছেন, সবাই শুনতেছেন তো? জি স্যার, আসি স্যার। জি স্যার, আসি স্যার। আচ্ছা, জায়গা থেকে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। সবাই একটা ছোট করে জি স্যার কমেন্ট লিখে দেন, ঠিক আছে? আপনাদেরকে একটু নাড়া না দিলে ঘুমে যাবেন। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি টপিকটা ইন্টারেস্টিং আছে, মজার আছে। আজকে হয়তো ওরকম মানে ম্যাথমেটিক্যাল টাইপের ইন্টারেস্টিং টপিক একটু কম, বাট আজকে জাস্ট তো আস্তে আস্তে ওরকম ইন্টারেস্টিং টপিক পাবো। আচ্ছা, ঠিক আছে। সব এই প্রেজেন্স আর দেওয়ার বাইরে যায় না, অ্যাটেন্ডেন্স নিতেছি না, অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স সবার শেষে নিব, রোল কল হবে আজকে। আচ্ছা, তো আসি। তো এই পরিমাণ দেখেন এনার্জি যে লস হইতেছে, তো এই CO2 পলিউশনের জন্য প্রায় CO2 পলিউশন 10 টন CO2 পার ইয়ার আমরা খরচ করতেছি, ঠিক আছে? হিউজ ব্যাপার স্যাপার। আচ্ছা, তো সাস্টেনেবল এনার্জির জন্য এখানে আমরা সাইটটা দিচ্ছি, এখানে দুইটা পয়েন্ট আরো অ্যাড হয়েছে, সেটা হলো পপুলেশন ডেনসিটি। এটা হলো স্কোয়ার মিটার পার পারসন। ইউকে তে হলো 400 মিটার স্কোয়ার পার পারসন, বা 250 পিপল পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? সো এই হিসাব আমাদের দেশে এটা অনেক বেশি। তো এখানে দেখেন এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখেন এই স্লাইডে দেখেন দুইটা এক্সিস, এই যে দেখেন ওয়াই, এই যে ওয়াই এক্সিস আপনাদের লম্ব ভাবে, ঠিক আছে, লম্ব অর্থোগোনাল যে ইয়াটা আছে, পারপেন্ডিকুলার এনার্জি কনজাম্পশন পার পারসন, কিলোওয়াট আওয়ার পার ডে পার পারসন, আর পপুলেশন ডেনসিটি। দেখেন পপুলেশন ডেনসিটি 10, 100, 1000, এই দেখেন 1000-এর মধ্যে বাংলাদেশ আছে। আর দেখেন এখানে হলো দেখেন 10, এই জায়গায় আছে হলো কি অস্ট্রেলিয়া, কানাডা, আইসল্যান্ড, নামিবিয়া, বলিভিয়া, এদের পপুলেশন ডেনসিটি কম, এনার্জি কনজাম্পশনে পরে যেতেছে, পপুলেশন ডেনসিটি কম। এখন দেখেন হলো এনার্জি কনজাম্পশন পার পারসন, দেখেন 10, 100 উপর আরো বেশি। দেখেন উপরের দিকে কে কে আছে, দেখেন আইসল্যান্ড, ইউএই, কুয়েত, দামি মানে যেগুলো বড় লোক দেশ, ইউএসএ, ব্রুনাই, সুইডেন, বড় লোক দেশ, ওরা কিন্তু অনেক বেশি এনার্জি কনজাম্পশন করে। এখন বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশ কই 10-এরও নিচে, বুঝছেন? আমাদের অবস্থা মানে আমাদের দেশে মানুষ বেশি, কিন্তু আমরা কিন্তু ওই অনুযায়ী এনার্জি পাই না, বুঝছেন? আমাদের এগেইনস্ট ওই পরিমাণ এনার্জি স্টোরও করা থাকে না। সো with the population density of Bangladesh, regarding the population, our energy consumption is very low compared to the countries like Australia, USA. ওদের population density against এনার্জি কনজাম্পশনটা অনেক হাই। দেখেন যে পপুলেশন ডেনসিটি, এটা হলো এনার্জি, যেগুলো উপরের দিকের দেশ ওরা হলো এনার্জি কনজাম্পশনটা বেশি, আর এদিকে যে ডান পাশের দিকে যারা, ওদের হলো পপুলেশন ডেনসিটি বেশি, বুঝছেন? যেমন সিঙ্গাপুর পপুলেশন ডেনসিটিও হাই, এনার্জি কনজাম্পশনও হাই। সো এরকম আর কি, বুঝছেন? কিন্তু বাংলাদেশের পপুলেশন ডেনসিটি ইজ ভেরি হাই, বাট দ্য এনার্জি কনজাম্পশন ইজ ভেরি লো, বুঝছেন? যদিও এখন আসলে এই চিত্রটা অনেক আগের, অ্যারাউন্ড 2000 মানে 8-9 এর দিকে স্টার্ট হয়েছে। এখন আসলে ব্যাপারটা আরো অনেক চেঞ্জ হয়েছে, বিকজ পাওয়ার সেক্টর ইজ মাচ মাচ সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল না, কারণ এখন অ্যাটলিস্ট ঢাকার থেকে কমে যায়। তো এই আর কি, তো এনার্জি কনজাম্পশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখন দেখেন যে এখানে কতগুলো লাইন আছে, যে এই লাইনগুলো হলো দেখেন, দিস লাইন কম্পেয়ার্স টু 0.01 ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে? প্রতি মিটার স্কয়ার এটা হলো 0.1 তো 1 ওয়াট পার মিটার স্কয়ার। তো প্রতি মিটার স্কয়ারের জন্য যে পরিমাণ এনার্জিটা কনজাম্পশন হয় সেটার একটা রাফ হিসাব, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন
অন এভারেজ এই যে ওয়ার্ল্ড, এখানে লেখা ওয়ার্ল্ড, অন এভারেজ হলো 0.1 ওয়াট পার মিটার স্কয়ার পরিমাণ এনার্জি we are consuming day by day. ওকে, সো এটা হলো মোটামুটি রাফ হিসাব আর কি। এখন দেখেন একটা হিসাব যেটা হলো একটু ইম্পর্টেন্ট। এখানে দেখেন কতগুলো সবুজ লাইন আছে। এই সবুজ লাইনগুলো হলো দেখেন এটা হলো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। দেখেন এখানে খেয়াল করেন, এই যে এখানে একটু দাঁড়ান, এখানে দেখেন আমরা নরমালি এনার্জি কনজাম্পশনটা হয় ওয়ার্ল্ডে হয় 0.1 ওয়াট পার মিটার স্কয়ার, এখানে হলো 1 ওয়াট পার মিটার স্কয়ার। এখন দেখেন এখানে যে সবুজ দাগগুলা, এই সবুজ দাগগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ওকে, রিনিউয়েবল এনার্জি যেমন ডেজার্ট সান বিফোর কনভার্সন, ইউকে সান বিফোর কনভার্সন, concentrating solar power 20 watt per meter square, wind power 2.5 watt per meter square, energy crops 0.5। মানে হলো যে ওয়ার্ল্ডের যে নিডটা 0.1 watt per meter square, this need can be overcome by the renewable energy sources। মানে দেখেন রিনিউয়েবল এনার্জি আপনাকে প্রতি ওয়াট মানে মিটার স্কয়ারে 20 ওয়াট পরিমাণ দিতেছে, যেখানে আপনার প্রয়োজন মাত্র 0.1। ঠিক আছে, তো আপনার কোশ্চেন হচ্ছে স্যার আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে রিপ্লেস করি না কেন? why we are not replacing everything with renewable energy? কারণ দেখেন স্যার এই যে ওয়ার্ল্ডের যে রেখাটা, এই যে ওয়ার্ল্ডের যে রেখাটাই দেখেন, এই যে রেখাটা বেগুনি কালারের, এটার প্রয়োজন হইতেছে 0.1 ওয়াট পার মিটার স্কয়ার, বাট concentrating in solar power, wind power, everything is higher than this need. Then why we are not replacing everything with renewable energy? আমরা কেন রিপ্লেস করতেছি না? আপনাদের কি মনে হয় এটা একটু লেখেন, সবাই একটু কমেন্টে লেখেন, যে টাইপ করে লেখেন যে why we are not replacing everything with renewable energy, কেন, কারণটা কি আমি একটু পড়তে চাই। যে এতক্ষণ যে বললাম এখানে আমরা why we are not replacing everything with renewable energy, দেখেন এই renewable energy তো অনেক বেশি, প্রতি মিটার স্কয়ারে 2.5 20 110 অ্যামাউন্ট অফ দিচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডে তো দরকার মাত্র 0.1 অন এভারেজ। তো রিনিউয়েবল তো আমাদের বেশি দিচ্ছে, বাট we are not transferring to renewable energy, we are not 100% going to renewable energy। কারণটা কি, কেন পারতেছি না? আমরা গরিব স্যার। আচ্ছা, ভালো লাগলাম। হ্যাঁ, এভরিথিং হ্যাজ ইটস ড্রব্যাকস। ওই ড্রব্যাকটা জানতে চাচ্ছি, ড্রব্যাকটা কি? ড্রব্যাক তো আছে, অবশ্যই আছে। আচ্ছা, একটা পয়েন্ট যেটা লিখছেন, সবাই লেখেন, সবাই যেটা চিন্তা করেন ওইটা একটু লিখেন। একটা পয়েন্ট যেটা যে আমরা গরিব স্যার, এটা একটা খুব ভালো পয়েন্ট, বুঝছেন? যে আমরা আসলে দেখেন আমরা সস্তা খুঁজি, উই ফাইন্ড দ্য চিপেস্ট সলিউশন। এটা ইটস ইন আওয়ার নেচার, ইটস ইন হিউম্যান নেচার। আমরা চিপেস্ট সলিউশন খুঁজবই। We won't think about nature, we won't think about sustainability. We always look at our profit. আমরা প্রফিটের দিকে দেখবই, এটা মাস্ট, এটা সবাই দেখে। তো বিকজ উই আর সো hooked on profit, মানে আমরা প্রফিটের দিকে যে দেখি, তো এই প্রফিটের জন্য বা এই সস্তা খোঁজার জন্য আমরা হলো যেটা করি, যে সেটা হলো যে মানে আমরা খুঁজি যে মানে রিনিউয়েবল এনার্জি যদি আমরা দেই, ওটা খরচটা অনেক বেশি পড়ে, বুঝছেন? যে মানে অনেক খরচ পড়ে যায়, যে ফসিল ফুয়েল তো সস্তা, এই কারণে ফসিল ফুয়েলের এগেইনস্টে আমরা হলো ফসিল ফুয়েলটা ইউজ করি আর কি বেশি, ঠিক আছে? তো এটা হলো কথা, হায়ার সেটআপ কস্ট, এবিলিটি অফ এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, one more thing is that every country doesn't have the same source of renewable energy। সব জায়গায় আছে, কেন আপনি সূর্যের আলো পাইতেছেন না? সূর্যের আলো পাইতেছেন, কিন্তু কস্ট একটা। আরেকটা ইস্যু হলো যেটা লেখেন নাই কেউ, সবই হলো ওই যে আপনারা সবাই লাভ, টাকা, কস্টের কথা চিন্তা করলেন, সায়েন্সের কথা কেউ চিন্তা করেন নাই। সেটা হলো এফিসিয়েন্সি। আপনার এফিসিয়েন্সি দেখতে হবে, যে এফিসিয়েন্সি একটা ব্যাপার আছে। আপনি যে সোলার এনার্জি পাইতেছেন, এটা যে টোটাল এনার্জিটা আপনি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবেন। সোলার এনার্জি ইউ আর গেটিং, suppose you are getting 20 watt, এখানে 20 watt amount of energy you are getting, but are you efficient enough to convert it to electrical energy? That is the main question, because solar energy, highest efficiency of a solar energy, যে high amount of efficiency, এটা হলো মাত্র 25%। মানে যে পরিমাণ সূর্যের আলো পাবে তার 25%। 25 আমি অনেক বেশি বললাম,
এটা 10, 11, 12, 13 হয়। So efficiency is a মানে very important. So efficiency issue is very important, এটা হলো কথা আর কি, ঠিক আছে? তো এরকম করে আর কি বুঝছেন যে ব্যাপারগুলো দাঁড়ায় যে যে efficiency একটা বিরাট issue. That's the main reason is the costing, and another issue is হলো আমার efficiency. So when আমরা আস্তে আস্তে যখন ডিজাইন প্রবলেমে যাব, আমরা কিন্তু ওইটাও হিসাব করব যে কত কস্ট পড়তেছে, হাউ মাচ মানি এটা হলো দরকার, মানে হাউ মাচ কস্ট, মানে আপনি একটা সেটআপ করলে কত টাকা খরচ হবে, এটার হিসাবও আমরা করব, ঠিক আছে? বুঝছেন? সো এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট, হাউ মাচ কস্ট, কত টাকা লাগবে, কত এনার্জি পাবেন, এই জিনিসগুলো। আপনাকে কয়দিন পর বলবো যে আপনার বাসায় ফ্যান চলে, হিটার চলে, তো আপনার কয়টা, হাউ মেনি পিভি সেলস ইউ উইল নিড, দিস টাইপ অফ ডিজাইন প্রবলেম উইল ডিজাইন। সো এরকম আর কি ব্যাপার সেটা। তো আগাই আমরা, দেখেন অল রিনিউয়েবলস আর ডিফিউজ, এখানে হলো পাওয়ার পার ইউনিট ল্যান্ড এরিয়া। যেমন দেখেন উইন্ড হচ্ছে 2.5 ওয়াট পার মিটার স্কয়ার, প্ল্যান্টস দেয় এত, সোলার পিভি সেলস 5 to 20, মানে এই গ্রাফটাই এখন লিখছি আমরা। টু মেক এ ডিফারেন্স রিনিউয়েবল ফ্যাসিলিটিস হ্যাভ টু বি কান্ট্রি সাইজড, বুঝছেন? তো এটা হলো কথা। এখন দেখেন সোলার ইলেকট্রিক ফটোভোল্টাইক, দেখেন সব মাসে আপনি কিন্তু সেম অ্যামাউন্ট অফ সোলার এনার্জি পাবেন না। এই কারণে আপনার 100% সুইচ করতে পারতেছি না। ঝড় বাদলার দিনে আপনি কি করবেন? কারেন্ট অফ করে বসে থাকবেন অন্ধকারে? সেটা তো হবে না। দ্যাট ইজ ওয়াই সুইচিং টু সোলার এনার্জি ইজ নট এফিশিয়েন্ট এনাফ। কারণ দেখেন আপনি এখানে যদি এই হিসাব করলে ইউকের হিসাব দেখেন, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এখানে কিন্তু এনার্জি ইজ ভেরি হাই, এনার্জি অনেক বেশি উৎপন্ন হইতেছে। বাট দেখেন ডিউরিং দ্য কোল্ড সিজন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, the generated power is very low. On average we are getting 12 kilowatt hour per day. Power per unit area 20 watt per meter square, cover every south facing for 10 meter square per person, 5 kilowatt hour per day per person. So এগুলো হলো ইস্যু, বুঝছেন? যে সোলার ইলেকট্রিক ফটোভোল্টাইকে পাওয়ার জেনারেশনটা আপনার ধরেন প্রতিদিন ইউ নিড 12 কিলোওয়াট আওয়ার পার ডে, আপনার 12 কিলোওয়াট আওয়ার প্রতিদিন দরকার, বাট sometimes you are getting higher, sometimes you are getting lower. So that is the issue, বুঝছেন? যে লো হয়ে গেলে তখনই আমাদের অন্য অল্টারনেটিভ খুঁজতে হয়। যেমন দেখেন এখানে একটা সোলার পার্ক, ওয়ের সিইং এ পিকচার অফ এ সোলার পার্ক, ঠিক আছে? বিশাল সোলার পার্ক, 5 ওয়াট পার মিটার স্কয়ার করে আমরা এনার্জি পাইতেছি। দিস পিকচার শোজ 0.7 মেগাওয়াট, মানে 0.7 মেগাওয়াট করে অন এভারেজ আমরা এখান থেকে এনার্জি পাই, ঠিক আছে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে একবার গেছিলাম, ওইখানে ওইরকম একটা, মানে জলবিদ্যুৎ দিয়ে তো হচ্ছে, পাশাপাশি সোলারও কাজ করতেছে। দেখেন হিয়ার কাম দ্য পিভি এফিসিয়েন্সি, আমি যেটা বলতেছিলাম যে এফিসিয়েন্সি একটা বিশাল ইস্যু। দেখেন এখানে ডিফারেন্ট টাইপ অফ পিভি সেলস বা ফটোভোল্টাইক সেল। পিভি সেলস মিন্স ওই যে আমি যেটা বললাম, পিভি সেলস, দ্য সেলস ইউজড টু কনভার্ট দ্য সোলার এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? যেটা সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। Here amorphous silicon, multicrystalline, single crystalline, sun power, হ্যান বিভিন্ন। বাট দেখেন হাইয়েস্ট এটা গেছে ওই 20% এর দিকে, এখন কিছু 25 এর দিকে গেছে, বাট ওই 20%। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইরাডিয়েন্স। ইরাডিয়েন্স মানে কি? ইরাডিয়েন্স মিন্স দ্য অ্যামাউন্ট অফ সোলার লাইট, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ সোলার লাইট উই আর গেটিং ফ্রম দ্য সান, ঠিক আছে? তো দেখেন দ্য অ্যামাউন্ট অফ সোলার লাইট যত বেশি হবে, সোলার লাইটের অ্যামাউন্ট যত বেশি হবে, ডেলিভার্ড পাওয়ারও তত বেশি হবে। মোর দ্য সোলার পাওয়ার, মোর দ্য ডেলিভার্ড পাওয়ার। এটা খুবই কমন সেন্স। সূর্যের আলো যত বেশি হবে আপনি কারেন্টটা তত বেশি পাবেন। আচ্ছা, এরপর আসি হলো অল রিনিউয়েবলস। এই জিনিসগুলো হলো বারবার রিপিট হতে থাকবে। যেমন দেখেন এটা হলো আমি পিভিটা একটা হিসাব পাইলাম, ঠিক আছে? এখন হলো চলেন আমরা দেখি হলো টাইড বা টাইডাল স্ট্রিমের ব্যাপারটা। টাইড ইউজিং দ্য টাইড পুলস। দেখেন এখানে দেখেন এটা হলো জলবিদ্যুতের কনসেপ্টটা, এটাও কিন্তু আমরা রিনিউয়েবল হিসেবে ব্যবহার করতে পারি। টাইড পুল ইজ ভেরি হাই, অনেক উপরে টাইড পুল দিয়ে আপনি যখন লো ইয়াতে আসবেন তখন হলো এই টারবাইনটা ঘুরতে থাকে। সো দ্য টাইডাল এনার্জি ইজ কনভার্টিং টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, সো এই জলবিদ্যুৎ কিন্তু একটা হিউজ ব্যাপার। সো এই যে বিভিন্ন সাভার্ন, ব্যারেজ এন্ড লরেন্স, এগুলো বিভিন্ন ইয়া আছে। টাইড ইউজিং টাইড পুলস, এই যে দেখেন টাইড পুল থেকে হাই ওয়াটার থেকে লো ওয়াটারের দিকে গেলে আস্তে আস্তে টারবাইন ঘুরতে থাকে। সো এগুলো হলো বিভিন্ন জাস্ট একটা রিপ্রেজেন্টেশন আর কি। যেমন এখানেও সেম, ঠিক আছে? যে এগুলো আসলে ব্যাপার আছে যে যেমন দেখেন যে জলবিদ্যুৎ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র করছে যখন, তখন যে বাঁধ দিতে হয়, ওই বাঁধ দেওয়ার কারণে কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গায় হচ্ছে যে বন্যা শুরু হয় বা
প্লাবিত হয়। তো এই আর কি, তো সবকিছুর আসলে অপরচুনিটি কস্ট আছে, নাথিং ইজ ফ্রি। আচ্ছা, তো এখানে হলো যে হিসাবগুলা, তো আমরা মোটামুটি পিভি সেলে গেলাম, সোলার টাইডে গেলাম, টাইডাল স্ট্রিমে গেলাম। আচ্ছা, তো এই আর কি, দেখেন এখানে আবার ওই হিসাবগুলাই আবার জাস্ট নতুন করে এখন আমরা মোটামুটি আইডিয়া পাবো যে ডেজার্ট সান দিস গিভস আস মোর, ঠিক আছে, সোলার পাওয়ার আমাদের বেশি দেয় উইন্ড পাওয়ারের তুলনায়, এই হাবি যাবি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হইতেছে হলো দেখেন যে মোটামুটি আমরা শেষ দিকে আছি, যে স্পেনের মধ্যে একটা বিশাল সোলার প্যানেল আমরা দেখতেছি, যে সোলার প্যানেল গুলা মোটামুটি 10 ওয়াট পার মিটার স্কোয়ার করে আমাদের এনার্জি দিতেছে, ঠিক আছে। সোলুকার একটা PS10 বলতেছে, এখানেও সেম, এখানে বিভিন্ন মডেল আছে যে হাউ, মানে এটা মানে সোলার পিভি সেলের পিছনে মানুষ তাদের লাইফ মানে লাইফ লং দিয়ে দেয় আর কি, পুরো জীবনই দিয়ে দেয় টু অ্যাচিভ দ্য এফিসিয়েন্সি এন্ড এভরিথিং। এখন দেখেন এখানে হলো আরেকটা সোলার সেল, উই আর সিইং এ সোলার সেল, দেখেন হাউ বিগ এন্ড এনরমাস দ্য সাইজ অফ দ্য পিভি সেল। এই যে দেখেন এখানে একটু মানুষ দাঁড়ায় আছে, এটা হলো পিভি সেল। তো মানুষের পাশে রেখে তুলছে টু আন্ডারস্ট্যান্ড হাউ বিগ ইজ ইট, হাউ মাচ, মানে যত বিশাল হবে তত বেশি আপনারা এনার্জি পাইতে থাকবেন, ঠিক আছে। এখানে হলো মোটামুটি শেষ দিকে ওয়ান ডিশ, মানে ডিশের মতো এগুলা, এটাও প্রায় 25 কিলোওয়াট করে পিকের মতো দেয় এবং 160 কিলোওয়াট আওয়ার পার ডে করে হিসাব আছে। এই হলো মোটামুটি আমাদের আজকের মানে স্লাইড গুলা, মোটামুটি যে রিনিউয়েবল এনার্জির সাথে যে পরিচয় হওয়া, যে কিভাবে কেন রিনিউয়েবল এনার্জি দরকার হয়, কেন করব, এবং আমাদের কাজটা কি। আমাদের কাজটা হচ্ছে আওয়ার মেইন গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড হাউ সোলার এনার্জি ইজ কনভার্টিং টু ইলেকট্রিক্যাল এনার্জি and how we can design the PV cells and how we can understand the PV cells and how efficiently we can design the PV cells. So এই হলো মোটামুটি আজকের পড়া। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। সবাই কি কোনো কোশ্চেন আছে? বুঝছেন মোটামুটি? কোশ্চেন থাকলে মাইক অন করে বলেন। স্যার টাইপ টুল কি? টাইড পুলের ব্যাপারটা হইতেছে বুঝছেন, যে মানে পানি যখন আপনি বাধা দিবেন, আস্তে আস্তে বাধা পাইতে পাইতে পানির কিন্তু হাইট বাড়তে থাকবে, কারণ পানি কিন্তু কনস্ট্যান্টলি একটা জায়গা থেকে ফ্লো হচ্ছে। তো আপনি যখন তাকে বাধা দিবেন বা বাদ দিবেন, তখন এটার হাইট বাড়তে থাকবে। এখন তাকে যখন আপনি হাই হেড বলে আর কি, যে হাইটটাকে মানে নর্মালি মেকানিক্যাল ভাষায় হাইটটাকে হলো হেড বলে। হেড যখন অনেক হাই হয় বা হাইট যখন অনেক হাই হয়, হাই পজিশন থেকে যখন লো পজিশনে আসবে, তখন কিন্তু আপনি একটা এনার্জি পাবেন। যেমন আমি আপনার বলি, মনে আছে বাচ্চারা বিভব শক্তি পড়ছিলেন বা পটেনশিয়াল এনার্জি হ্যাড আ ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হলো mgh। সাপোজ দাঁড়ান একটু আমি দেখাই, দেখেন আমরা পটেনশিয়াল এনার্জি একটা ফর্মুলা পড়ছিলাম, সেটা হইতেছে হলো mgh, ঠিক আছে, mgh। এখানে এইচটা আমার কি বলেন তো? এইচটা হইতেছে আমার হাইট, ঠিক আছে, এটা হলো আমার হাইট। তো হাইট যত বেশি হবে, দেখা যায় না। দেখা যায় না মানে স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? না স্যার, শেয়ার হচ্ছে না। শেয়ার হচ্ছে স্যার, দেখা যাচ্ছে। শেয়ার হচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে আমার। আমি তো আমার তো ভয় পেয়ে গেছি, আমি শেয়ার হচ্ছে না মানে, তাহলে আমি এতক্ষণ কি পড়াইলাম? স্যার আমি কিছু দেখতে পাইনি এতক্ষণ। ও নো, আপনি তাহলে রেকর্ডিং দেখেন, আবার কিছু দেখতে না পারলে। এখন নেট প্রবলেম, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আপনি এখন দেখতে পাচ্ছেন? না স্যার, এখনো পাচ্ছি না। কি বলেন? সব সময় তো দেখা যাচ্ছে। স্যার ওর দেখার আর দরকার নেই স্যার, আপনি কন্টিনিউ। স্যারের প্রোফাইলটা এই যে এখন দেখতে পাচ্ছেন স্লাইড কি কি শেয়ার করছে? জি স্যার। এই না স্যার, এখনো পাচ্ছি না। দেখা লাগবে না স্যার। ওর মাথার চোখ নষ্ট হয়ে গেছে স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আপনি রেকর্ডিং দেখেন। আচ্ছা দেখেন, আমি বলি মুখে মুখে শুনেন, আর যারা দেখতেছেন তারা দেখেন। দেখেন পটেনশিয়াল এনার্জি যে সূত্র ছিল P = mgh, হাইট যত বেশি হবে তার পটেনশিয়াল এনার্জি কিন্তু তত বেশি হবে।
এবার যদি আপনি স্লাইডটা দেখেন এই যে এই স্লাইডটার মধ্যে দেখেন হাইট ইজ গ্রেটার, দ্যাট মিনস এখানে আপনি একটা পটেনশিয়াল স্টোর করতেছেন। যখনই আপনি পানিটা ছেড়ে দিবেন টারবাইন উইল স্টার্ট টু মুভ, এটা জিনিসটা ঘুরতে থাকবে। when টারবাইন স্টার্ট টু মুভ তখনই হলো আমার মেকানিক্যাল এনার্জিটা আস্তে করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, বুঝছেন? সো এখানে হলো ব্যাপারটা হলো পানি তো সোর্স তো অসীম, তো এই কারণে আপনি এমন কিছু এরিয়া লাগে। একটা যে মজার জিনিস দেখবেন যে এখানে এই যে দেখেন নর্থ সি এর যে এই জায়গাটার মধ্যে যে বাঁধটা দিছে, এখানে দেখেন বাঁধ সবসময় এমন জায়গায় দিতে হয় যাতে দুই পাশে পাহাড়ের মতো এলাকা থাকে। কারণ পাহাড়ের মতো এলাকা যদি না থাকে বা তখন তো আপনি বাঁধ দিয়ে তো পানির হাইটটা ক্রিয়েট করতে পারবেন না, বুঝছেন? এই যে দেখেন এখানে হলো যে পাহাড়ের মতো এরিয়া আছে, যে বুঝছেন যে নর্মালি যদি আমি আঁকি মানে বাঁধেরও কিছু ব্যাপার আছে, বুঝছেন? বাঁধ সব জায়গায় দেওয়া যায় না। নর্মালি হলো বাঁধটা দেওয়া হলো যে দেখেন দুই পাশে পাহাড় আছে, এদিকে যখন আপনি বাঁধটা দিবেন তখনই হলো আপনার পানির যে হাইট বাড়তে থাকবে। এরপর আস্তে করে যখন আপনি পানিটা ছাড়বেন, এই পানিটা ছাড়লে নিচে দিয়ে তখনই হলো আপনার টারবাইনটা আস্তে আস্তে ঘুরতে থাকবে, বুঝছেন? এটা হলো বাঁধ মানে বাঁধ দেওয়ার নিয়মটা। এটা হলো এভাবে হলো টাইট পুলটা ক্রিয়েট করে। তো এটা হলো টাইট পুলের ব্যাপারটা আর কি, বুঝছেন? যে কিভাবে আপনার ওয়াটার এনার্জিটাকে আস্তে আস্তে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আচ্ছা, আর কোশ্চেন আছে কারো কোনো কিছু জানার? কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি।